টার্মস আছে বা ফ্রেজেস আছে যেগুলো আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে ইউজ করতে হয়, আমাদের বিজনেস ওয়ার্ল্ড বলেন, কর্মক্ষেত্র বলেন, সেখানে ইউজ করতে হয়। তো এই চ্যাপ্টারে সেই বিষয়গুলো নিয়েই বা সেই পদ এবং শব্দগুচ্ছ নিয়ে আমাদের আলোচনা করা হবে। এখান থেকে এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক ফ্রেজ আসে, সেটা শর্ট কোশ্চেনে আসতে পারে, ব্রিফ কোশ্চেনে আসতে পারে এবং ব্রড কোশ্চেনেও আসতে পারে। তো এই বিষয়গুলা প্রত্যেকটা চ্যাপ্টার আপনাদের বইয়ে অনেক বিশাল বিশাল করে দেওয়া, আপনাদের যে বই সেখান থেকে আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের জন্য স্লাইড আকারে তৈরি করে দিচ্ছি পিডিএফ এর মাধ্যমে, যাতে আপনাদের মেইন পয়েন্টগুলো বা যেগুলো দরকারি সেগুলো আপনাদের নজরে আসে এবং আপনারা পড়তে সহজ সাধ্য হয়। আশা করি খুব ইজিলি আপনারা এটা কনসেপ্ট করতে পারবেন। তো দেখেন এখানে কমন টার্মস কিছু কিছু আমরা কমন টার্মস ইউজ করি আমাদের বিজনেস ওয়ার্ল্ড, যেমন অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে কি আমরা সবাই জানি হিসাব, অ্যাকাউন্টিং মানে হিসাব রক্ষণ। বা অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন মানে অর্জন। এজেন্ডা মানে কি পরিকল্পনা বা আলোচ্য সূচি। এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। এসেট মানে সম্পদ। ব্যালেন্স শিট অর্থ হচ্ছে স্থিতিপত্র। বোর্ড অফ ডিরেক্টরস অর্থ পরিচালনা পরিষদ। বোনাস অর্থ হচ্ছে বর্ধিত কাজের অতিরিক্ত মূল্য। তো এগুলা আপনাদের কি ওয়েতে বা কিভাবে আপনাদের জন্য কাজে লাগবে, তো আপনাকে এই ওয়ার্ডগুলা এই ওয়ার্ডগুলা দিয়ে আপনাকে বাক্য তৈরি করতে বলতে পারে, এই ওয়ার্ডগুলোর বাংলা অর্থও লিখতে বলতে পারে। তো এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, পড়ে রাখবেন। ব্র্যান্ডিং মানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের পরিচিতি চিহ্ন। বাজেট অর্থ বার্ষিক আয় ব্যয়ের হিসাব। বিজনেস ব্যবসা, বিজনেস প্ল্যান ব্যবসা পরিকল্পনা। ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। সিইও, এই যে এখানে থাকলে অ্যাব্রিভিয়েশনে আসবে যে সিইও এর ফুল ফর্ম কি, তখন আপনাকে লিখতে হবে যে চিফ এক্সিকিউটিভ অফিসার। সিও কেয়ার অফ, কিভাবে লিখতে হয়, কোন কাজে ইউজ হয়। তারপরে কমার্শিয়াল অর্থ হচ্ছে বাণিজ্যিক। কম্পিটিটর মানে প্রতিযোগী। কনজিউমার মানে হচ্ছে ক্রেতা বা যে ক্রয় করে। কন্ট্রাক্ট মানে চুক্তি। ক্রেডিট মানে হচ্ছে খ্যাতি, ক্রেডিট মানে হচ্ছে খ্যাতি। এখন আমরা যে ব্যাংকিং ওয়ার্ল্ডে ক্রেডিট যখন ইউজ করতে বলি তখন কিন্তু হয়ে যায় হচ্ছে কোনো কিছু অ্যাড করা, কোনো কিছু যোগ করা, টাকা যোগ করার ক্ষেত্রে ক্রেডিট হয়, সেই ক্ষেত্রে কিন্তু আবার অন্য অর্থ দাঁড়ায়। তো এগুলো আপনার পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী এগুলোর অর্থ চেঞ্জ হয়, আমরা বুঝতে পারি সেটা। কাস্টমার সার্ভিস মানে ক্রেতা সেবা। ডিপার্টমেন্ট অর্থ বিভাগ। সিভি, সিভির ফুল ফর্ম কি, কে বলতে পারবে সিভির ফুল ফর্ম? একজন আনসার করেন, কারিকুলাম সিভির ভিটা। ফুল ফর্ম। গুড, কারিকুলাম ভিটা। ভেরি গুড। জি জি, কারিকুলাম ভিটে। তো ডেডলাইন, ডেডলাইন অর্থ হচ্ছে শেষ সময়। আমাদের কাজের যে একদম শেষ সময় বা শেষ তারিখটা থাকে তাকে বলা হয় হচ্ছে ডেডলাইন। স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? কারো কি প্রবলেম হচ্ছে বুঝতে? জি জি, যাচ্ছে। জি ধন্যবাদ। আচ্ছা, তারপরে দেখেন এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার মানে হচ্ছে আমরা জানি, সবাই জানি এটা উদ্যোক্তা, সদ্যোক্তা, যে নিজের চেষ্টায় কোন ব্যবসাকে দাঁড় করানোর শুরুতে থাকে, তাকে বলা হয় এন্টারপ্রেনার। হেডকোয়ার্টার্স মানে হচ্ছে সদর। হিউম্যান রিসোর্সেস মানব সম্পদ। হোয়াট ডু ইউ মিন বাই হিউম্যান রিসোর্সেস? হিউম্যান রিসোর্স বলতে কি বোঝায়? মানব সম্পদকে বোঝায়। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি হচ্ছে শিল্প। আমাদের যেহেতু এখন চতুর্থ শিল্প বিপ্লব চলতেছে, তো এই বিষয়গুলো আমাদের খুবই ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে। ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি। ইন্টারেস্ট মুনাফা বা সুদ যেটাকে বলা হয়। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগ। লঞ্চ মানে হচ্ছে শুরু করা বা কোনো কিছু বিগিন করা, স্টার্ট করা। এটা কিন্তু আবার লাঞ্চ নয়, আবার আবার নদীতে চলে এরকম লঞ্চও নয়, এটা এটা হচ্ছে লঞ্চ। লঞ্চ মানে হচ্ছে কোনো কিছু শুরু করা। লায়াবিলিটি, দায়। এখন আপনাকে প্রশ্ন আসলো, ব্রিফ বা এমসিকিউ এ প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ লায়াবিলিটি? লায়াবিলিটির অপোজিট কি? আমরা একটু আগে দেখলাম অ্যাসেট। অ্যাসেট। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। লোন, লোন মানে হচ্ছে ঋণ, সবাই জানি। লজিস্টিক্স, লজিস্টিক্স অর্থ হচ্ছে কৌশল বা টেকনিক্স। আর ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট মানে হচ্ছে ব্যবস্থাপনা। দেন কামস ম্যানেজার, ম্যানেজার মানে হচ্ছে ব্যবস্থাপক। ম্যানেজমেন্ট হচ্ছে ব্যবস্থাপনা, ম্যানেজার হচ্ছে ব্যবস্থাপক। মার্জিন মানে হচ্ছে ধীর বা ধার বা প্রান্ত।
মার্জিন অর্থ হচ্ছে ধার বা প্রান্ত। মার্কেট মানে হচ্ছে বাজার। ওপেন মার্কেট যদি বলা হয় তাহলে কি বলা হবে? মুক্ত বাজার বা উন্মুক্ত যে বাজার। মার্কেটিং মানে হচ্ছে বিপণন, কোনো কিছু বিক্রয় করার যে প্রসেসটা তাকে বলা হয় হচ্ছে মার্কেটিং। মিটিং হচ্ছে সভা। নেটওয়ার্কিং অর্থ সংযোগ। নন প্রফিট, এখানে নন প্রফিট হবে না, নন প্রফিটেবল অর্গানাইজেশন হবে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, নন প্রফিটেবল অর্গানাইজেশন, অলাভজনক প্রতিষ্ঠান। অবজেক্টিভ অর্থ হচ্ছে উদ্দেশ্য। অপারেশন অর্থ কার্যাবলী। এখানে অপারেশন বলতে কিন্তু মেডিকেল থিওরিতে যে অপারেশন হয় সেটা না, এই অপারেশন মানে কাজ করা বোঝায়, অপারেশন মানে হচ্ছে কার্যাবলী। পার্টনারশিপ মানে হচ্ছে অংশীদারিত্ব, যেমন অংশীদারিত্ব বিজনেসের ক্ষেত্রে অংশীদারিত্ব বিষয়টা বারবারই চলে আসে, স্টেক হোল্ডারের বিষয়টা আসে, পার্টনারশিপের বিষয়টা আসে। পার্টি, পার্টি মানে হচ্ছে এখানে কোনো পার্টি করা বোঝায় না, পার্টি বলতে এখানে ব্যক্তি বিশেষকে বোঝায়। জি, কেউ কিছু বললেন? আচ্ছা, কেউ কিছু বলে নাই, আমরা আগাই তাহলে। প্রেজেন্টেশন মানে হচ্ছে উপস্থাপন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন তারপরে আসে হচ্ছে প্রফিট। প্রফিট মানে হচ্ছে লাভ। দেন প্রজেক্ট, প্রজেক্ট মানে হচ্ছে কর্মসূচি। আর এন্ড ডি, আর এন্ড ডির ফুল ফর্ম কে বলতে পারবে? এখানে বাংলা দেওয়া আছে, বাংলা দেখেই বলেন। আর এন্ড ডির অর্থ ইংলিশটা কি হবে ফুল ফর্ম? রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। research and development. এই তো, জি আপনারা তো জি। অনেক ভালো পারেন। থ্যাংক ইউ সো মাচ। রিক্রুটমেন্ট অর্থ হচ্ছে নিয়োগ। রিজাইন মানে ইস্তফা দেওয়া বা কোনো চাকরি থেকে লিভ করা। রেভিনিউ মানে হচ্ছে আয়। স্যালারি অর্থ বেতন। স্পন্সর মানে হচ্ছে স্পন্সর পোষণকারী, অর্থাৎ যে ব্যয় বহনকারী কে বলা হয় স্পন্সর। স্টাফ মানে হচ্ছে কর্মকর্তা বা কর্মচারী। এই যে স্টেক হোল্ডার কথাটা চলে আসছে, স্টেক হোল্ডার মানে স্বত্বাধিকারী। স্টার্ট আপ, কোনো কিছু শুরু করা, আমরা বলি না স্টার্ট আপ, নতুন নতুন স্টার্ট আপ শুরু করেছে। স্টার্ট আপ কোনো বিজনেসের ইনিশিয়াল যে পর্যায়টা সেটাকে স্টার্ট আপ এর মাধ্যমে আমরা ব্যাখ্যা করি। স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল। ট্রেডমার্ক, ট্রেডমার্ক মানে হচ্ছে প্রতীক। এই যে দেখেন, আমরা স্টার্ট আপের যে বিষয়টা শুরু করা, লঞ্চ মানে কিন্তু শুরু করা, তো আপনাকে বলা হবে যে হোয়াট ইজ দ্য সিনোনিম বা হুইচ ক্যান বি ডিফাইন্ড বাই স্টার্ট আপ। স্টার্ট আপ কোনটার মাধ্যমে ডিফাইন করা যায়? বিগিন বা লঞ্চ করা কোনো কিছু। আবার স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি কোনটার মাধ্যমে রিপ্লেস করা যায়? টেকনিক্স বা কৌশল, যেটাকে আমরা বলে আসলাম একটু আগে। ট্রেডমার্ক, ট্রেডমার্ক হচ্ছে প্রতীক। এই ট্রেডমার্কটা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের একটা আইডেন্টিটি বলা চলে। দেন কামস ট্রানজাকশন, ট্রানজাকশন অর্থ লেনদেন। হোলসেল, আমরা সবাই জানি হোলসেল অর্থ হচ্ছে পাইকারি বিক্রয়। সেলস ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্টস মিন্স বিক্রয় বিভাগ। শেয়ার হোল্ডার, এই যে এখানে আবার অংশীদার চলে আসছে, দেখেন কতগুলো অংশীদার আছে। পার্টনার মানে অংশীদার। সোশ্যাল মিডিয়া সবার কাছে একটা পরিচিত ওয়ার্ড, সামাজিক মাধ্যম। আচ্ছা, এখন আসে হচ্ছে আমাদের, সরি, এখন আসবে হচ্ছে আমাদের যে ফ্রেজ গুলা ইউজ করতে হয় আমাদের। আমরা ব্যবসায়িক ক্ষেত্রে বা বিজনেস প্রতিষ্ঠানে গিয়ে আমরা কি ধরনের ফ্রেজ ইউজ করতে পারি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন অ্যাটমসফিয়ারে কখন কোন ফ্রেজ ইউজ হয়, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। যে ফ্রেজেস ইউজড হোয়াইল টকিং ইন এ কনফারেন্স কল, যখন আপনি একটা কনফারেন্স কলে থাকবেন তখন কি রকম ফ্রেজ ইউজ করতে বলা হয়। যেমন আমরা একটা এখন কনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সে আসি, তো এই ক্ষেত্রে আমাদের কথাবার্তার ধরনগুলো কিরকম হবে, আমরা কিভাবে কিরকম ফ্রেজ, ফ্রেজ বলতে বলা হয় হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডস, আমরা সবাই এটা জানি। তো এই ফ্রেজগুলা কখন কোন মোমেন্টে কি ফ্রেজ ইউজ করতে হবে আপনাকে। আপনি হুট করে একটা বিজনেস কনফারেন্স কলে আপনি আপনার ইনফর্মাল কথাবার্তা শেয়ার করতে পারবেন না, ইনফর্মালি আপনি সেখানে শো অফ করতে পারবেন না, ইনফর্মালি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন না। সেখানে আপনাকে কিছু প্রসেস, কিছু ওয়ে
কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে। তো এই বিষয়গুলো আমরা দেখবো এখন। কথাবার্তার ধরন কোন ক্ষেত্রে কিরকম হবে। ফ্রেজেস ইউজড হোয়াইল টকিং ইন এ কনফারেন্স কল। কনফারেন্স কলে কথা বলার সময় ব্যবহৃত ফ্রেজ সমূহ। আর উই অল অন, যখন আমরা একটা কল শুরু করলাম বা আমাদের প্রথমে কলের শুরুতে আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করছি আমরা কি সবাই আসছি বা আমরা কি সবাই শুরু করে দিব, এই ধরনের বিষয়। এবং তারপরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে আমরা একে অপরের পরিচয় সম্পর্কে জানি বা নাম সম্পর্কে পরিচয় আদান প্রদান করি। কিন্তু আনফরচুনেটলি এখনো আপনাদের বা আমাদের মধ্যে পরিচিতি হয়ে ওঠেনি। যেমন এই যে দেখেন, ক্যান আই আস্ক দ্যাট উই অল স্টেট আওয়ার নেমস প্লিজ। আমি কি এটা জিজ্ঞাসা করতে পারি সবাই আমরা আসছি বা আমাদের সবার নাম স্টেট করছি, লিখে ফেলছি। কনফারেন্স কলে কিন্তু আপনার নাম এবং আপনার আইডেন্টিটি বা আপনার পদ সহ লিখতে হবে। তারপরে এখানে দেখেন কিভাবে বলা হচ্ছে, এভাবে আমরা নিজেদেরকে পরিচিত করতে পারি। যেমন আই অ্যাম হিয়ার, আমি এখানে এই যে ইওর নেমটা আমি একটা বন্ধনীর মধ্যে রেখে দিছি। তো এই ইওর নেমের জায়গায় আপনি আপনার নাম বললেন, যেমন আমি আপনার নাম বললাম যে আই এম হিয়ার ইটস সাজ্জাদুর রহমান, এখানে নাম বললাম। ইন, এখানে আমার সিটিটা উল্লেখ করতে হবে বা আপনার সিটিটা উল্লেখ করতে হবে। যখন আপনি আপনার পরিচয় দিবেন, আপনার নাম বলবেন, আপনার সিটিটা উল্লেখ করবেন, কোন শহরে থাকেন বা কোন শহরের বাসিন্দা। প্রত্যেককে কনভারসেশনে উপস্থিত আছে বা অ্যাড হয়েছে কিনা সেই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। এবং সবাই যদি প্রশ্ন কেউ যদি জিজ্ঞাসা করা হলে তার ইয়েস বলে নাম, পদবি এবং কোম্পানির নাম বলতে হবে। যেমন আমরা কয়েকটা কোম্পানির কিছু কিছু বিষয় নিয়ে আমরা একটা বোর্ড মিটিং এ আসি, কনফারেন্সে, তখন যে যার নাম বলবে, তার কোম্পানির নাম বলবে এবং তার পদবি বা তার ডেজিগনেশনটা কি সেটা উল্লেখ করবে। এমন এমন সবসময় হবে যে শুধু নিজেদের মধ্যে আলোচনা হবে বা নিজেদের কোম্পানির মধ্যে আলোচনা হবে এরকম না। অনেক ক্ষেত্রে হয় যে আপনাকে বিভিন্ন বাইরের ক্লায়েন্টদের সঙ্গে, বিভিন্ন কোম্পানির লোকদের সঙ্গে আপনাদের আলোচনা করতে হবে। সেই ক্ষেত্রে আপনার নাম, পদবি এবং কোম্পানির নামটা উল্লেখ করতে হবে। এবং যেমন এই যে আমি আপনাদেরকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে ক্যান এভরিবডি হিয়ার মি, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন। তো আপনারা যদি রেসপন্স না করেন তাহলে তো আমি বুঝবো না যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। তো আমি যখন একটু জিজ্ঞাসা করব বা আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা, কাইন্ডলি একটু রেসপন্স করবেন। তাহলে আমাদের মানে কমিউনিকেশনটা খুব ভালোভাবে আগাবে। হুম। জি আচ্ছা, ঠিক আছে। এবং এটা হচ্ছে কি, সবার প্রধান ব্যক্তি বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সাধারণত এগুলো বলে। জানা জরুরি যে শুরু করার জন্য প্রত্যেকেই উপস্থিত আছে। অর্থাৎ আমরা যখন শুরু করব তখন আমাদের অবশ্যই জানতে হবে কোনো কিছু একটা ইম্পর্টেন্ট মিটিং শুরু করতেছি বা ইম্পর্টেন্ট ক্লাস শুরু করতেছি, যেটাই হোক, সবাই আসছে কিনা বা আমরা শুরু করব কিনা সে বিষয়ে সবার একটা অ্যাপ্রুভালের দরকার হবে। আচ্ছা, সেকেন্ডলি আর কিরকম ফ্রেজ ইউজ করা হয়। তো এখানে আপনাকে প্রশ্ন করা হবে যে হুইচ ফ্রেজেস ক্যান ইউ ইউজ হোয়াইল টকিং ইন এ কনফারেন্স কল। আপনি যখন কনফারেন্স কলে কথা বলবেন তখন কোন কোন ফ্রেজ ইউজ করতে পারেন। তখন আপনি 3টা বা 4টা এখানে যেরকম আপনারা আছে এভাবে প্রেজেন্ট করে যদি দিয়ে আসেন, তাও আশা করি যে মোটামুটি ফুল মার্কস না পাবেন, মোটামুটি ফুল মার্কস পাবেন। এখন রাইটিং এ তো ফুল মার্কস খুব কম আসে, তারপর আপনার যদি প্রেজেন্টেশন ভালো আসে অবশ্যই ফুল মার্কসই পাবেন আশা করা যায়। তাহলে তখন এই যে ফ্রেজগুলো লিখবেন, আর উই অল অন, তো এখানে অ্যান্সারে লিখবেন যে উই ক্যান ইউজ দ্য ফলোয়িং ফ্রেজেস, আমরা নিজের ফ্রেজগুলো ইউজ করতে পারি। যেমন কি, আর উই অল অন, ক্যান আই আস্ক দ্যাট উই অল স্টেট ইউর নেম প্লিজ, আই এম হিয়ার, এরকম ভাবে লিখে দিবেন। ক্যান এভরিবডি হিয়ার মি, এই ফ্রেজগুলাই। সেকেন্ডলি যেটা আসে, ক্ল্যারিফাইং থিংস অন এ ফোন কল, অর্থাৎ কোনো কিছু যখন আপনি কনফারেন্স কলে থাকবে বা ফোন কলে থাকবেন, তো মাঝে মাঝে সব সময় যে আমাদের ইন্টারনেট ঠিক থাকবে এরকম না। অনেক সময় আমাদের ইন্টারনেট স্লো ডাউন হয়ে যেতে পারে বা কেটে যেতে পারে, দুর্বল হইতে পারে। এসব ক্ষেত্রে আপনি আমার কথা বা আমি আপনার কথা শুনতে নাই পারতে পারি, স্বাভাবিক বিষয় এটা। তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু ফ্রেজ ইউজ করতে পারে। যেমন এখানে কি কি ফ্রেজ আছে, কুড ইউ স্পিক মোর স্লোলি প্লিজ। আমি যদি খুব দ্রুত বলি বা কেউ যদি সেটা বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে স্যার আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে, আর একটু স্লোলি বুঝায় দেন। তারপরে কুড ইউ রিপিট দ্যাট প্লিজ,
আপনি কি এটা আবার রিপিট করতে পারেন দয়া করে? উড ইউ মাইন্ড স্পেলিং দ্যাট ফর মি? কোন একটা ওয়ার্ড বললাম বা সেটা তার কাছে যদি অপরিচিত মনে হয় বা স্পেলিং না জানা থাকে, সেক্ষেত্রে এটা বলে উড ইউ মাইন্ড স্পেলিং দ্যাট ফর মি প্লিজ। এবং দেখেন একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা শেষে প্লিজ আছে। কেন প্লিজ দেওয়া হলো? প্লিজ ইজ কাইন্ড অফ ফর্মাল ওয়ে টু এক্সপ্রেস ইউর সেলফ। আমি বলতে পারি যে প্লিজের মাধ্যমে আপনাকে নমনীয় করে তোলে আপনার অপোজিট পার্সনের কাছে, আপনাকে মডেস্ট করে তোলে, পোলাইট করে তোলে। তো প্লিজ হচ্ছে একটা পোলাইট ওয়ার্ড, যেটার মাধ্যমে আপনি আপনার কথাগুলোকে সুন্দরভাবে তার কাছে এসে রাখবেও না এবং তার খারাপও লাগবে না। এই কারণে আমরা প্লিজটা বলছি। এখন আমরা অনেকেই কথা বলতেছি, এখন সবাই কেউ একজন বুঝতে পারতেছে না। এখন আম, সে বললে উঠলো, আপনি কথা বলতেছেন, আপনাকে বললো যে কি যে বলেন আপনি, আপনার কথাই বুঝতে পারি না। তখন কি বিষয়টা ভালো লাগবে? বিষয়টা কি ভালো হবে? ভালো হবে না। তো সেই ক্ষেত্রে একটু মডেস্টলি, পোলাইটলি আপনাকে সেটা বলতে হবে। কুড ইউ এক্সপ্লেইন দ্যাট ইন অ্যানাদার ওয়ে? আপনি একটা জিনিস বুঝতে পারেন নাই, তো সেটা তাকে আপনি রিকোয়েস্ট করতে পারেন যে অন্য একটা ওয়েতে সেটা যদি বুঝাইতে পারেন তাহলে আমার জন্য একটু হেল্প হইতো। তারপর এটাও বলতে পারেন যে আই এম অ্যাফ্রেড আই ডিডন্ট গেট দ্যাট, আমি এটা বুঝতে পারি নাই। তো এই ফ্রেজগুলো ইউজ হয় কখন? যখন আপনি কনফারেন্স কলে আসেন কিন্তু কোনো বিষয়টা ক্ল্যারিফাই করতে পারতেছেন না। তো ফর ক্ল্যারিফাইং থিংস অন এ ফোন কল আপনি এই ফ্রেজগুলো ইউজ করতে পারেন। এখন প্রশ্ন আসলো যে হুইচ ফ্রেজেস ক্যান ইউ ইউজ ফর ক্ল্যারিফাইং থিংস অন এ ফোন কল? ফোন কলে থিংস ক্ল্যারিফাই করার জন্য কি কি ফ্রেজ ইউজ করতে পারেন? তখন এই যে এই ফ্রেজগুলো আপনার সুন্দর করে খাতায় লিখে দিয়ে আসবেন। বুঝতে পারছেন আমার কথা? পারতেছেন? সবাই বুঝতে পারতেছেন? জি স্যার, পাচ্ছি। আচ্ছা। অনেকে অনেক সময় হয় যে ক্লাসে অ্যাড হয়ে অন্যদিকে মনোযোগ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, কিন্তু এতে করে ক্ষতি আপনাদেরই হবে। আহ, আবার অনেকে দেখা যায় যে ক্লাসে এসে লিভ নিয়ে চলে যায়, অনেকে ক্লাস অ্যাটেন্ড করে না। তো আপনাদের যে একটা প্র্যাকটিক্যাল মার্ক থাকে থাকে তো নাকি? তো সেই প্র্যাকটিক্যাল মার্কে কিন্তু এই বিষয়গুলো নোটিস করা হবে যে কে কোন ব্যক্তি বা কারা ক্লাসে বেশি অ্যাক্টিভ, কাদের রেসপন্স বেশি ভালো। এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল মার্ক দেওয়া হয়। তো আশা করি আপনারা আপনাদের ক্লাসে অ্যাক্টিভ থাকবেন এবং এতে করে আপনাদেরই উপকার হবে এবং আপনাদের পরীক্ষা যেটা হবে সেটা আরো বেশি ভালো হবে। একজন ক্লাসে নাই, সে শুধু পিডিএফ পড়লো বা ফাইল পড়লো, সে কত ভালো পরীক্ষা দিবে? আর আপনি সব কয়টা ক্লাস করলেন, আপনি সবকিছু আমি এখানে ব্যাখ্যা করে বুঝাই দিচ্ছি, ইনফর্মালি বুঝাই দিচ্ছি, যেটা আপনার ব্রেনে বেশি ক্যাচ করবে। আপনি তো অবশ্যই তার থেকে ভালো পরীক্ষা দিবেন, এটা স্বাভাবিক নয় কি? আমরা সবাই বড় হয়ে হ্যাঁ, গেছি। সেটাই। জি, আমরা সবাই বড় হয়েছি, আমরা আমাদের ভালো মন্দ সবকিছু অবশ্যই বুঝি। তো আশা করি এগুলো আপনাদেরকে নতুন করে আমাকে বোঝানোর কিছু নাই, সবাই আমরা নিজেদের ভালো মন্দ বুঝি। তো ঠিক আছে, তাহলে পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে প্রেজেন্টেশন শুরু করা যেতে পারে কিছু ফ্রেজ দিয়ে। আপনি হাউ ক্যান ইউ স্টার্ট এ প্রেজেন্টেশন? আপনি কিভাবে একটা প্রেজেন্টেশন শুরু করতে পারেন? তো যেরকম উম, আমাদের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি। আমি আমার নাম বলছি এবং আমার পদবিটা বলতে পারি নাই বা আপনাদের কোনো রেসপন্স পাইনি বিধায় কিন্তু আমি আমার বেশি কিছু বলি নাই। কিন্তু আমার এইটুকুই বলছি যে আমি আপনাদের ইনস্ট্রাক্টর, বিজনেস ইনিশিয়াল। তো এইটুকুই। তো এইভাবে ওয়েলকাম এভরিবডি, মাই নেম ইজ অমুক অ্যান্ড আই অ্যাম দা, সেটা ইনস্ট্রাক্টর হইতে পারে, ক্লাস টিচার হইতে পারে বা প্রফেসর হইতে পারে বা ম্যানেজার হইতে পারে, যার যেটা ডেজিগনেশন সেই ক্ষেত্রে সেই ডেজিগনেশনটা সে বলবে। গুড মর্নিং, আফটার ইভিনিং, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, তারপরে গুড মর্নিং, তারপরে গুড আফটারনুন, গুড ইভিনিং, এগুলো দিয়ে আপনি সুন্দরভাবে স্টার্ট করতে পারেন। তারপর আপনার নাম দিবেন এবং অবশ্যই আপনার ডেজিগনেশন এবং কোম্পানি উল্লেখ করবেন। যদি একই কোম্পানির লোকদের মধ্যে থাকেন তখন আর কোম্পানিতে উল্লেখ করার দরকার নেই। দেন এই যে হ্যালো এভরিওয়ান, আই অ্যাম অমুক, গোয়িং টু কিপ দিস ব্রিফ।
যেমন আমি বললাম যে আমি আমার নাম বললাম এবং আমি আপনাদের যে ইংলিশ বা বিজনেস ইংলিশের বিষয়গুলো দেখাই দিব এবং ক্লাস করাবো, বোঝাবো আপনাদের বিজনেস ইংলিশের ইনস্ট্রাক্টর বা টিচার যেটাই বলেন না কেন, এরকম আর কি। আচ্ছা, মনে রাখবেন একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, আই অ্যাম হচ্ছে সংক্ষিপ্ত রূপটি অনেক নৈকট্য সম্পন্ন ও কম ফর্মাল, অর্থাৎ ইনফর্মাল একটা, এটা হচ্ছে আই অ্যাম, এটা এটা আপনি অ্যাপোস্ট্রফি ইউজ করে এটা ইনফর্মালি যখন আপনি লিখবেন তখন বলতে পারেন, কিন্তু যখন আপনি ফর্মাল কোনো কিছু লিখবেন বা বলবেন তখন আই অ্যাম বলতে হবে, আই অ্যাম বলতে পারবেন না। টেকিং এ ব্রেক ফ্রম দ্য প্রেজেন্টেশন, অর্থাৎ একটা প্রেজেন্টেশনের সময় কোনো কিছু যদি ব্রেক নেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কি কি ফ্রেজ ইউজ করবেন আপনি, এখানে দেওয়া আছে। এখানে আপনার নাম বলবেন, যেমন আমি বললাম যে দিস ইজ সাজ্জাদুর রহমান স্পিকিং, আই নিড টু লিভ ফর 10 মিনিটস, আমাকে 10 মিনিটের জন্য যেতে হবে। ইজ দ্যাট ওকে উইথ এভরিওয়ান, এটা কি সবার সাথে ঠিক আছে বা এটা কি ঠিক আছে। যেমন কিন্তু আমাদের এখানে একটা খুব আফসোসের বিষয় হলো অনেকের হয়তো বা নেটের কারণে অনেক সময় লিভ নিয়ে ফেলে বা হয়ে যায়, কিন্তু যদি কারো কোনো জি জি ইম্পর্টেন্ট, স্যার, সেটাই। হ্যাঁ নেটের কারণে আমি 3-4 বার বের হয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ মানে কিন্তু অটোমেটিক বের হয়ে সেটা গেছে। আমি বুঝতে জি পারতেছি, কিন্তু আমরা চেষ্টা করব যদি ইম্পর্টেন্ট কাজ থাকতেই পারে আমাদের, আমরা যে আমাদের মানুষ আমাদের এই কাজ বা এই সময় যে অন্য কাজ থাকতে পারে না এরকম না, তখন আমরা ফর্মালি বা ইনফর্মালি বলে দিব যে স্যার আই নিড টু গো নাও, আই হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু ডু, দেন আপনি অবশ্যই চাইতে পারেন, এখানে আপনাকে কেউ জোর করে বেঁধে রাখবে না। ঠিক আছে, এই বিষয়টা এরকম। আবার অনেকের নেটের প্রবলেমের কারণে কিন্তু সমস্যা হইতেই পারে, সেটা আলাদা বিষয়। তো নেটের কারণে সমস্যা হলে যত দ্রুত সেটা ফিক্স আপ করে আপনারা আবার পুনরায় রিঅ্যাটেম্প করবেন। আচ্ছা, তারপরে আবার দেখেন, আবার ফিরে আসার পর নিচের ফ্রেজগুলোতে যখন আপনার কাজ শেষ হলো, আপনি 10 মিনিটের জন্য চলে গেছিলেন, এই দেখলেন যে এখন সেটা কন্টিনিউ হচ্ছে, আপনি ফ্রেজগুলো তখন সেই ক্ষেত্রে কিভাবে আপনি আবার দেখেন, এখানে কিন্তু আবার নাম বলা হয়েছে। কেন নাম বলা হয়েছে, যে আপনি শুধু লিড নেবেন এরকম না, অনেকেই লিড নিতে পারে, সেক্ষেত্রে কে চলে যাচ্ছে কে আসতেছে এই বিষয়গুলো কিন্তু যে স্পিকার বা যে আপনার ইনস্ট্রাক্টর বা যে আপনার কনফারেন্সে যে মেইন পার্সন, তাকে কিন্তু জানতে হবে যে কে আসলো কে গেল, সেই তার উপরে তিনি কিন্তু তার কলটা তার কনফারেন্সটা চালাই যাবে। এখানে কি ফ্রেজ ইউজ করা যায়, ইওর নেম, হিয়ার আই এম ব্যাক অন দ্য লাইন এগেইন, কিংবা ইওর নেম জাস্ট কামিং ব্যাক ইন হিয়ার, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, কোনো কিছু যদি ভুল হয়, যেমন আমাদের কিন্তু আমরা জানি যে টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই কি ভুল হয়, তো সেই ক্ষেত্রে সেই ভুল বিষয়গুলো আপনি মজার ছলে বা মজার একটা কিছু বলে ইনফর্মাল টপিক তুলে সেই বিষয়গুলো থেকে সবার মাইন্ডটাকে ডাইভার্ট করে নিতে পারেন, কারণ ভুল হতেই পারে, একটা বিষয় যে সবসময় ঠিক হবে এরকম না, এবং সেই ভুল হওয়ার পরে আপনি ইনফর্মাল কিছু বলতে পারেন, বলে সেই বিষয়টা কভার করে দিবেন। আবার ইন্টারাপ্টিং সামওয়ান, কাউকে থামিয়ে কিছু যদি বলতে চান আপনি, যেমন আমি কথা বলতেছি, আপনি কিছু বলতে চাইলেন যে স্যার আমি কিছু বলবো, সেই ক্ষেত্রে আপনি আমাকে কিভাবে থামাবেন, এক্সকিউজ মি, আই ইন্টারাপ্টেড ইউ, ইউ আর সেইং, এই ক্ষেত্রে কি বলবেন, এক্সকিউজ মি, আই ইন্টারাপ্টেড ইউ, ইউ আর সেইং। যেমন আমি যদি কাউকে ইন্টারাপ্ট করতে চাই সেক্ষেত্রে আমি কি বলবো, যে এক্সকিউজ মি, আমি আপনাকে এই বিষয়টাতে একটু আটকাচ্ছি, আপনি কি যেন বলতেছিলেন, এই বিষয়টা যদি আবার বলতেন। এইভাবেই তো আমরা কাউকে থামায় কিছু বলি। কোনো কিছু যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে সরি, আই ডিডন্ট গেট দ্যাট, আই কুড নট হিয়ার প্রপারলি, আমি এটা শুনতে পারিনি বা আমি এটা বুঝতে পারিনি, ক্যান ইউ সে দ্যাট এগেইন, আপনি কি এটা আবার বলতে পারেন বা পুনরায় বলতে পারেন। আবার পরবর্তী মিটিং এর জন্য বলতে কি বোঝাচ্ছে, যখন এই পরবর্তী আপনাদের যখন কনফারেন্স কলে আসতে হবে বা কলটা প্রয়োজন হবে, সেই বিষয়ের জন্য আপনি জানতে চাচ্ছেন, তখন আপনি কি ফ্রেজ ইউজ করবেন, when will you talk about this again, আমরা এই বিষয় নিয়ে আবার কখন কথা বলবো। তারপর আবার কেউ যদি প্রপোজাল দেয় যে হাউ ডাজ 2:30, আড়াইটার দিকে কেমন হয় বা 2:30 সময় কেমন হয়, ইজ ইট ওকে গাইজ, এটা কি ঠিক আছে গাইজ, আমরা এইভাবে পরবর্তী মিটিং এর আহ্বান করতে পারি। আচ্ছা, এখানে আরো কিছু কিছু ফ্রেজ আছে, শর্ট ফ্রেজ ইউজ করা হয়েছে, যেমন বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন টার্মের জন্য ব্যবহৃত ফ্রেজ। ইন্টারাপ্টিং, এই যে আমি একটু বললাম যে কাউকে ইন্টারাপ্ট করতে চাইলে, এখানে দেখেন আরো একটু 2-3টা করে বাড়ায় দেওয়া হয়েছে। মে আই হ্যাভ এ ওয়ার্ড, এক্সকিউজ মি ফর ইন্টারাপ্টিং, মে আই ইন্টারাপ্ট ইউ, অর এক্সকিউজ মি ফর ইন্টারাপ্টিং।
আপনাকে ফর্মাল ওয়েতে আপনাকে সেই কথাটা বলতে হবে। এবং গিভিং অপিনিয়ন্স, মতামত দেওয়ার ক্ষেত্রে আপনি যদি কোনো মতামত দিতে চান, আপনি যে মতামতটা দিবেন, এই যে এখানে ডট 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 দেওয়া আছে, আই রিয়েলি ফিল দ্যাট, এইটুকু বলে আপনি আপনার মতামতটা এখানে লিখে দিলেন। ইন মাই অপিনিয়ন, এখানে এইটুকু বলে আপনি আপনার মতামতটা প্রকাশ করলেন। আস্কিং ফর অপিনিয়ন, যদি আপনি কারো মতামত চান, সেই ক্ষেত্রে আপনি কি ফ্রেজ ইউজ করবেন? হাউ ডু ইউ ফিল অ্যাবাউট, লিখে আপনি কি মতামত চাচ্ছেন, কার কাছে চাচ্ছেন সেটা লিখবেন। ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট, তারপরে কি মতামত চান সেখানে এটা লিখে দিবেন। এখানে ব্ল্যাঙ্ক রাখার অর্থই হচ্ছে এটা। কথা কি বোঝা যাচ্ছে আমার? জি স্যার, যাচ্ছি। জি, ধন্যবাদ। আচ্ছা, তো তারপরে আমরা আসি হচ্ছে আস্কিং ফর, সরি, ওপিনিয়ন্স, আমি তো বললাম কমেন্টিং অন ওপিনিয়ন, কারো মন্তব্য যদি কেউ করতে চায়, মতামত, কারো মতামতের উপর আপনি কোনো মন্তব্য করতে চাইলেন, সে একটা মতামত দিয়েছে, কি ওপিনিয়ন দিল, সেই ক্ষেত্রে যদি আপনি কোনো মন্তব্য করতে চান, সেই ক্ষেত্রে কি বলবেন? গুড পয়েন্ট, বা আই গেট ইউর পয়েন্ট, আই সি হোয়াট ইউ মিন। যেমন আমি এখন বললাম, আপনাদের মতামত চাইলাম যে আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা, তখন একজন বললেন যে জি স্যার, বুঝতে পারতেছি। এই যে এটাই সেটা, আই সি হোয়াট ইউ মিন, এটার মানেই হচ্ছে এটা। আমরা কিন্তু সবই জানি মোটামুটি, এখানে সেই বিষয়গুলো একটু লিখিত আকারে প্রকাশ করা হয়েছে, যেগুলো আপনাকে খাতাতে লিখতে হবে, আমার দৈনন্দিন কার্যাবলীর মধ্যেই পড়ে। এগ্রিং উইথ আদার্স অপিনিয়ন্স, কারোর সাথে যদি আপনার মত একমত হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? দ্যাটস দ্য ওয়ে আই ফিল, আমি এটাই মনে করি, বা এক্স্যাক্টলি, অবশ্যই এরকমই। আচ্ছা, ডিসএগ্রিং উইথ আদার্স অপিনিয়ন্স, কারো মতামতের যদি বিরুদ্ধ মতামত হয়, আপনার অসম্মতি জানাতে চান, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আই এম অ্যাফ্রেড আই ক্যান্ট অ্যাগ্রি, আমি এটা অ্যাগ্রি করতে পারি না। আপ টু এ পয়েন্ট, এই পয়েন্টটাতে এসে আই অ্যাগ্রি উইথ ইউ, বাট, একটা পয়েন্ট পর্যন্ত এসে আমি আপনার সাথে একটি করেছি, কিন্তু নাও আই ক্যান্ট অ্যাগ্রি, এই যে এইটুকু লিখে দিবেন। অ্যাডভাইজিং অ্যান্ড সাজেস্টিং, আপনার যদি কোনো উপদেশ এবং পরামর্শ থাকে, সেই ক্ষেত্রে আপনি এইভাবে বলবেন যে উই শুড, এইটুকুতে আপনি, যেমন ধরো আপনাকে বলা হলো যে পরবর্তী প্রোডাক্ট লঞ্চের বিষয়ে আপনার মতামত কি বা আপনার পরামর্শ কি, তখন আপনি বলবেন যে উই শুড বি অ্যাক্টিভ ইন লোকাল এরিয়া, আমাদেরকে কি করতে হবে? লোকাল এরিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, এটা আপনার মতামত বা পরামর্শ হইতে পারে। হোয়াই ডোন্ট ইউ ড্যাশ, এখানে আপনার মতামতটা দিতে পারেন। তারপরে হাউ বা হোয়াট অ্যাবাউট, আপনি একটা মতামত দিলেন যে হোয়াট অ্যাবাউট মার্কেটিং ইন এ লোকাল এরিয়া, লোকাল এরিয়াতে মার্কেটিং এর বিষয়ে কেমন হবে, এইটা আপনার পরামর্শ। এইভাবে আপনি আপনার পরামর্শটাকে প্রেজেন্ট করতে পারেন। এবং ক্লারিফাইং, কোনো কিছু পরিষ্কার করা, ব্যাখ্যা করার ক্ষেত্রে, হ্যাভ আই মেড দ্যাট ক্লিয়ার, যেমন আমি আপনাদেরকে মাঝে মাঝে বলতেছি যে এটা কি আমি বুঝাইতে পারছি, বা আপনারা কি বুঝতে পারছেন, এটা কি পরিষ্কার? ডু ইউ সি হোয়াট আই এম গেটিং এট, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? এটাই হচ্ছে সেইটা, ডু ইউ সি হোয়াট আই এম গেটিং এট। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে এমনিতে জিজ্ঞাসা করতেছি, আমার ক্লাস কি বোঝা যাচ্ছে, বা আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়গুলা? স্যার, বুঝতেছি। আর আপনার এই রেসপন্স আমি পাচ্ছি পিডিএফ এখন। গুলো পাইলে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, পেয়ে যাবেন। আরো একটু দুই একজন নিজেদের মতামত দিয়েন, আপনারা বুঝতে পারতেছেন কিনা। আপনারা কি বুঝতে পারতেছেন? আতাউর রহমান সাহেব আছে এখানে, ইয়ে মাসুদ ইয়ে সাহেব। ইয়েস স্যার, বুঝতে পারছি। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তারপরে দেখেন আস্কিং ফর রিপিটেশন, আপনি কোনো কিছু রিপিট করতে বলতেছেন, পুনরাবৃত্তি করার জন্য জিজ্ঞাসা করতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে কি বলতে হবে? সেই ক্ষেত্রে আপনার ফ্রেজ পরীক্ষাতে কিরকম ভাবে আসবে সেটা তো বলে দিলাম, যে হোয়াট ক্যান ইউ ইউজ ফর আস্কিং ফর রিপিটেশন, আই ডিডন্ট ক্যাচ দ্যাট, আমি এটা বুঝতে পারিনি, কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, আপনি কি এটা রিপিট করতে পারেন প্লিজ? আই মিস দ্যাট, আমি এটা মিস করে ফেলছি। কুড ইউ সে ইট এগেইন প্লিজ, আপনি কি এটা পুনরায় বলতে পারেন? কুড ইউ রান দ্যাট বাই মি ওয়ান মোর টাইম, আপনি কি এটা আমার জন্য আরেকবার বলবেন, বা এটা আরেকবার এ বিষয়ে আলাপ আলোচনা করবেন। এখানে রান বলতে দৌড়ানো বোঝায় নাই, এখানে রান বলতে সে বিষয়ে আবার আলোকপাত করার কথা বলা হচ্ছে। আচ্ছা, asking for clarification, I'm afraid I don't understand what you are getting at, আমি এটা বুঝতে পারি না আপনি কি বলতেছেন, could you explain to me what is going to work, কি করতে হচ্ছে বা কি করা লাগবে। তারপর contribution for other participants,
আচ্ছা, আস্কিং ফর, আপনি আপনার অন্যান্য পার্টিসিপেন্টদের কিছু বলার জন্য বা কিছু অবদান রাখার জন্য জিজ্ঞাসা করেন। যেমন আমি আপনাকে বললাম যে আগের চ্যাপ্টারে যেটা বললাম যে হাউ টু ইনফ্লুয়েন্স ইউর বিজনেস রাইটিং, এই বিষয়ে আপনি কিছু বলেন যে এই বিষয়ে আমি কি বুঝাইতে চেষ্টা করছি বা কি বুঝলেন আপনি এই বিষয়ে। যদি আপনাকে জিজ্ঞাসা করি, আমি আপনাকে বলবো, কিভাবে বলবো, ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস প্রপোজাল, আপনি এই প্রস্তাব সম্পর্কে কি বলেন, কিন্তু আমি এই ক্ষেত্রে একটু চেঞ্জ করে দিব, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ফার্স্ট চ্যাপ্টার, হ্যাজ এনিওয়ান এলস গট এনিথিং টু কন্ট্রিবিউট। তখন আমি আরেকভাবে জিজ্ঞাসা করতে পারি যে হ্যাজ এনিওয়ান এলস গট এনিথিং টু সে, কারো কি এই বিষয়ে কিছু বলার আছে, বা আর দেয়ার এনি মোর কমেন্টস, সেখানে কি আর কোনো বক্তব্য আছে বা কারো কোনো মন্তব্য আছে, এইভাবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব। কারেক্টিং ইনফরমেশন, তথ্য সংশোধন, কোনো কিছু যদি ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কিভাবে তথ্য সংশোধন করবেন। আচ্ছা, আমাদের ক্লাস টাইম আর এখনো ওঠেনি না, ক্লাস টাইম কতক্ষণ আছে দেখা যাচ্ছে কি? শাহাদাত হোসেন, না স্যার, টাইমিং ওঠে নাই। আচ্ছা তার মানে আমাদের সময় আছে এখন বলা যায়। আচ্ছা, তো তারপরে দেখি আমাদের এখানে কারেক্টিং ইনফরমেশনে কি কি ফ্রেজ আছে। সরি দ্যাটস নট কোয়াইট রাইট, এখানে আপনি বললেন যে সরি দুঃখিত, দ্যাটস নট কোয়াইট রাইট, ভুল হয়ে গেছে, দ্যাটস নট, এটা ঠিক নয়, বা দ্যাটস নট হোয়াট আই মেন্ট, আমি এটা বুঝাইতে চাই নাই বা আমি এটা বলতে চাই নাই। তারপরে কিপিং দ্য মিটিং অন টাইম, সবার যথাসময়ে রাখার ক্ষেত্রে বা পরবর্তী যে আপনি মিটিং হবে সেটা যথাসময়ে রাখার ক্ষেত্রে কি বলবেন আপনি? লেটস গেট ব্যাক অন ট্র্যাক, লেটস গেট ব্যাক অন ট্র্যাক, আমরা কি করব, এই কথাটা বলবো যে লেটস গেট ব্যাক অন ট্র্যাক, আমরা আবার পুনরায় এই বিষয়ে আলোচনা করব। হোয়াই ডোন্ট উই, এখানে একটা ট্যাগ করে দিয়ে দিচ্ছে। কিপ টু দ্য পয়েন্ট প্লিজ, আপনাকে কি করতে হবে, এটা পয়েন্ট করতে হবে। এই এই ছিল মোটামুটি কিছু কিছু ফ্রেজ। আচ্ছা, আমরা প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারের যে বিষয়গুলা কার কার বুঝতে একটু প্রবলেম হয়েছে বা সবাই বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন। জি স্যার, বুঝতে পারছি, ইনশাল্লাহ পিডিএফ ফাইলে ক্লিয়ার হবো। স্যার বুঝতে পারছি, কিন্তু আজকে যেহেতু প্রথম ক্লাস, জি আমাদের জি কোর্স প্ল্যানটা কি কি হবে সেই সম্পর্কে একটু আলোচনা করলে ভালো জি, হতো। অবশ্যই আলোচনা করব। কোর্স প্ল্যানটা বলতে কি আপনাদের এখানে আপনাদের 30 মার্ক থাকবে, বিজনেস ইংলিশে আপনাদের 30 মার্ক থাকে। তো কোর্সের প্ল্যান হবে কি, আমরা আমাদের বই থেকে, বইয়ের যে বিজনেস ইংলিশটা আছে সেই বই থেকে ইম্পর্টেন্ট যে আইটেমগুলা বা আপনাদের পরীক্ষার জন্য পরবর্তীতে কাজে লাগবে সেগুলো আমি আপনাদের জন্য স্লাইড আকারে প্রত্যেকদিন এখানে প্রেজেন্ট করবো আপনাদের ক্লাস যেদিন যেদিন হবে, এবং সেই বিষয়গুলোতে কি বলা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো যাতে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। হুট করে আপনি তো একটা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন না। প্রথম কথা, আমাদের মোটামুটি ক্লাস চলবে এবং সেই ক্লাসের পাশাপাশি আপনাদের পরীক্ষার কিভাবে লিখবেন সে বিষয়ে আপনাদের একটা স্যাম্পল পরীক্ষাও নেওয়া হবে বা কোশ্চেন দিয়ে সেটার উপরেও আপনাদেরকে আলোকপাত করা হবে। আর কোনো কার কোশ্চেন? স্যার আমাদের ক্লাসে মানে আমাদের স্যার সপ্তাহে কয়দিন ক্লাস হবে?